সুদীপের কর্মকাণ্ড দেখে এবার হতবাক হয়ে পড়লো অনুশ্রী। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইকটি দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা অনুশ্রী বলতে থাকে যে এবার খেলা জমে ক্ষীর হয়ে যাবে, কারণ আমি খুব ভালো করে জানি যে এই সমস্ত সত্য শোনা মাত্র সুদীপ বাবু কোনো মতে আমাকে বিয়ে করতে রাজি হবে না এবং বাবার কাছে গিয়ে সম্পূর্ণরূপে এই বিয়েতে তার যে কোনো রকম কোনো সম্মতি নেই সেটাই বলবে। এবার আমাদের প্ল্যানটা সাকসেসফুলি কাজ করবে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা সুদীপের সঙ্গে অনুশ্রী যখন কিনা বেরিয়ে আসে এবং তার পর মুহূর্তে যখন কিনা অনুশ্রীর পিসিমণি বলতে থাকে যে তার সুদীপ বাবা, তুমি আমাকে বলো তো যে অনুশ্রীকে তোমার পছন্দ হয়েছে এবং অনুশ্রীর সঙ্গে কি তোমার এই বিয়ে নামক এই সম্পর্কে জড়াতে আদৌ কোনো রকম কোনো সমস্যা আছে? ঠিক সেই মুহূর্তে সুদীপ যখন বলতে থাকে যে না বাবা, এই বিয়েতে আমার সম্পূর্ণরূপে মত আছে এবং আমি অনুশ্রীকে বিয়ে করতে চাই, আমার অনুশ্রীকে পছন্দ। ঠিক সেই মুহূর্তে অনুশ্রী যখন কিনা সুদীপের মুখ থেকে এই কথা শুনে এক পর্যায়ে হতবাক হয়ে পড়ে এবং অনুশ্রী বলতে থাকে যে এটা কী করে সম্ভব, এই লোক নির্ঘাত কোনো না কোনো কিছু চক্রান্ত করছে, নয়তো বা এই সমস্ত সত্য জানার পর কোনো পুরুষের পক্ষে অন্য কারো সন্তানের মা হতে চলা সেই ব্যক্তিকে অ্যাকসেপ্ট করা কোনোভাবেই পসিবল না। অন্যদিকে ঈশান যখন বলতে থাকে যে এই ভাইটা অনুশ্রীর বুদ্ধি খাটিয়ে যে প্ল্যানটা করলো সেই প্ল্যানটা তো রীতিমতো ফ্লপ হয়ে গেল। এদিকে তো এই লোকটা উঠে পড়ে লেগেছে অনুশ্রীকে বিয়ে করার জন্য, এই লোকটা নির্ঘাত অন্য কোনো মতলব আছে। ঠিক সেই মুহূর্তে সুদীপ যখন মনে মনে বলতে থাকে যে একবার শুধু তুমি আমার স্ত্রী হও না, তারপরে দেখো তোমাকে আটকানো ও মাত্রই তোমার বাবা সুর করে কী করে নিজের এই এত বড় বাড়ি যা সম্পত্তি যা কিছু সেই সব কিছু তোমার নামে ট্রান্সফার করে দেবে এবং তার পরবর্তীতে সেই সব কিছুর মালিক তো আমিই হব এবং তুমি যে সমস্ত কিছু আদায় করার আমার একমাত্র উৎস, তাহলে তোমাকে আমি কী করে ছেড়ে দিই বলো তো? এবং তুমি যেই সমস্ত কিছু শুধুমাত্র আমার কাছ থেকে পিছা ছাড়ানোর জন্য বলেছো অনুশ্রী, সেটা আমি বেশ বুঝতে পেরেছি। ঠিক সেই মুহূর্তে যখন কিনা অনুশ্রীকে পাওয়ার আকুতিতে এক পর্যায়ে যখন কিনা সুদীপ ওর বাবার কাছে বলতে থাকে যে বাবা, আমি চাই যত শীঘ্রই সম্ভব বা আমার আর একটা চাকরিতে নতুন করে জয়েন করার আগেই যাতে অনুশ্রীর সঙ্গে আমার বিয়েটা সম্পন্ন হয়। ঠিক সেই মুহূর্তে অনুশ্রীর হবু শ্বশুরমশাই যখন কিনা অনুশ্রীকে সেদিনই আশীর্বাদ করার কথা বলে এবং অনুশ্রীর বাবার কাছে যখন কিনা বলতে থাকে যে দেখ, আমি চাই যে আজই অনুশ্রীকে আমরা আশীর্বাদ করে যে তোর যদি কোনো রকম কোনো আপত্তি না থাকে তাহলে আমরা সেই শুভ কাজটা সেরে ফেলি। ঠিক সেই মুহূর্তে অনুশ্রীর বাবা যখন বলতে থাকে যে শুভ কাজে দেরি কি, তোদের যেরকমটা ইচ্ছে সেরকমটাই কর না, কারণ ও তো এখন তোদের বাড়িরই হবু বউ, তাই না? তাহলে তোদের বউকে তোরা যদি আশীর্বাদ করে যাস তাতে আমার কেন আপত্তি থাকবে বলতো, তোরা সেটা করে নি। ঠিক সেই মুহূর্তে ঈশানের সামনে অনুশ্রীকে যখন কিনা অনুশ্রীর হবু শ্বশুর বাড়ির লোকেরা আশীর্বাদ করে যায়, ঠিক সেই সময় অনুশ্রীর উপরে এক পর্যায়ে ঈশান ক্ষিপ্ত হয়ে যায় এবং ঈশান তখন বলতে থাকে যে এর জন্য অনুশ্রীকে অবশ্যই জবাবদিহি করতে হবে। আমি এর জন্যই এই ভয়টাই পাচ্ছিলাম যে কোনো সময় ওর দাদাভাই এবং ওর বাবা মিলে না অনুশ্রীকে বিয়ের পিঁড়িতে বসিয়ে দেয় এবং সেটাই তো হলো। ভাই তা জাদুকর, তুমি তো এখনও কোনো কিছু করে উঠতে পারলে না, এবার তুমি কী করবে বলো তো? আমার চোখের সামনে থেকে আমার অনুশ্রীকে অন্য কেউ নিয়ে চলে যাবে এবং এই সমস্ত কিছু আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে, হাতে হাত রেখে আমি কিচ্ছু করতে পারবো না। আমি এতটা অসহায় হয়ে পড়লাম, তাহলে আমরা সেই শহর থেকে এতটা দূরে কেন এলাম বলো জাদুঘর? ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে প্রয়োজনে আমরা আমাদের বাড়ির হবু বউকে এখান থেকে তুলে নিয়ে গিয়ে মন্দিরে আপনাদের বিয়ে সম্পন্ন করবো, কিন্তু তার শর্তে বিয়ে তো হবেই। তো বন্ধুরা, লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করুন।